যোগ্য অযোগ্য বাছাইয়ে প্রস্তুত এসএসসি। আপনারা সকলেই বুঝতে পারছেন কাদের কথা বলা হচ্ছে। এসএসসি অর্থে বোঝা যাচ্ছে যে 25,753 জন চাকরি বাতিল হওয়া ক্যান্ডিডেটদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য, এই নিয়ে যে একটা প্রশ্ন সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা মানুষের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকেই চান যোগ্যরা তাদের সম্মানে ফিরে যাক, সসম্মানে তাদের কাজ করতে পারুক, চাকরি করতে পারুক, শিক্ষকতা করতে পারুক। আবার একইভাবে প্রত্যেকের কিন্তু ক্রোধ রয়েছে অযোগ্যদের প্রতি, যারা নামসই করতে না পেরেও 0 পেয়ে 53 পেয়েও 3 পেয়ে 53 পেয়েও র্যাঙ্ক জাম্প করেও বর্তমানে শিক্ষকতা পেশায় সসম্মানে বিরাজমান রয়েছেন। সেই জায়গা থেকেই কিন্তু হাইকোর্ট থেকে এসএসসি বোর্ডকে বারংবার অনুরোধ করা সত্ত্বেও, নির্দেশ দেওয়া সত্ত্বেও কিন্তু বারংবারই পর্ষদ জানিয়েছিল আমাদের পক্ষে যোগ্য অযোগ্যের আলাদা লিস্ট তৈরি করে দেওয়া সম্ভব নয়। কিন্তু সেই জায়গা থেকেই হঠাৎ করে ডিগবাজি খেয়েছে এই শিক্ষা পরিষদ বা এসএসসি বোর্ড। তার কারণ একটাই, যেটা সকলে চিন্তা ভাবনা করছেন, প্রত্যেকেই বা বিশেষজ্ঞ মহল যেটা ভাবছেন, রিসেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে ঘোষণা করেছেন চাকরিহারাদের তিনি পাশে থাকবেন। তারপরেই হয়তো এই চেয়ারম্যানের হঠাৎ করে ভুলবদল ঘটল। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখেই, নির্বাচনের কথা ভেবেই হয়তো বা প্রধানমন্ত্রীর বার্তার দ্বারা চাপে পড়েই হয়তো বা সুপ্রিম কোর্টের চাপে পড়েই হয়তো চেয়ারম্যান এরকমই একটা সিদ্ধান্ত নিতে চলেছেন এবং নিয়েছেনও। আসুন আজকের এপিসোডে এটাই আমরা একটু ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করি। খুব বেশি সময় নেব না, খুব স্বল্প সময়ের মধ্যে এই ব্যাপারটা কি বলা হয়েছে সেটা জেনে নেব। দেখুন, একটি দৈনিক সংবাদপত্রে এই আপডেট প্রকাশিত হয়েছে এবং সেখান থেকেই এই আপডেট আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা আমাদের সম্পূর্ণ নিজেদের বানানো কথা একদমই নয়। যে আপডেট সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু আজ আমরা আপনাদের নিকট উপস্থাপন করছি। দেখুন, টাইটেলে উল্লেখ রয়েছে যোগ্য অযোগ্য বাছাই, ডিগবাজি এসএসসির। কীরকম ডিগবাজি? দেখুন, ডান দিকেরটা একটু লক্ষ্য করুন। প্রথমে বলা হচ্ছে উলট পুরাণ, যেখানে 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে স্কুলে বাতিল হয়েছিল 25,753 জনের চাকরি। ঠিক তারপরেই 26 এপ্রিল অর্থাৎ 4 দিন পরেই অযোগ্যদের তালিকা আদালতে জমা দেওয়ার পরেও যারা তার বাইরে আছেন তাদের সকলের জন্য শংসাপত্র দেওয়া এসএসসির পক্ষে সম্ভব নয়, এরকমই একটা তথ্য আসছে। এবং তারপরেই দেখুন, গত 3রা মে অর্থাৎ শুক্রবার যোগ্য অযোগ্যদের বিভাজন যে সম্ভব তা সুপ্রিম কোর্টকে জানাবে সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান এটাই কিন্তু জানাচ্ছেন। তাহলে দেখুন, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে চেয়ারম্যানের কথায় কিন্তু কোনো রকমভাবে ভরসা করা যাচ্ছে না। তিনি আজকে এক কথা বলছেন, কালকে আরেক কথা বলছেন। অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় আইনজীবী তিনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু এখানে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আজ এক কথা, কাল এক কথা। কী কারণে বলছেন সেটা আমরা জানি না, তবে কথাবার্তা যে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। এই ব্যাপারে এই সংবাদপত্রে কী ডিটেলস বলা হয়েছে জাস্ট একটু অল্প সময়ের মধ্যে আপনাদের পড়ে শোনাচ্ছি। দেখুন, রাজ্যে ভোট প্রচারে এসে যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি খোয়ানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ানোর কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই কার্যত 180 ডিগ্রি অবস্থান বদলে ফেলল স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসি। 180 ডিগ্রি অবস্থান বদলে ফেললো বলতে সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। যে কথাটা তিনি বলেছিলেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, এখন তার সম্পূর্ণ বিপরীত কথা বলছেন। একটু আগে আমরা জানলাম এবং সেটাও কিন্তু এখানে ঘটছে এবং সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। শুক্রবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দাবি, যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা যে সম্ভব তা সুপ্রিম কোর্টকে জানাবেন তারা। তাহলে এতদিন তারা কি বলছিলেন যে আমাদের পক্ষে ওটা দেওয়া সম্ভব নয়। হাইকোর্টকে তারা কি করছিলেন? ছোট করছিলেন বলা চলে। হাইকোর্টের সঙ্গে অবমাননা করছিলেন। হাইকোর্টের নির্দেশ ওনারা মানছিলেন না, সেটাই তাহলে এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে। দিনের পর দিন, ডেটের পর ডেট নিয়ে যাচ্ছিলেন, কিন্তু হাইকোর্ট যে নির্দেশ দিচ্ছিল সেগুলো মানছিল না। চেয়ারম্যানের কথায় যোগ্যদের পাশে অবশ্যই দাঁড়াবো, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার একটা পরিসংখ্যান অবশ্যই সুপ্রিম কোর্টকে দেব, তাদের চিহ্নিত করার চেষ্টা অবশ্যই করবে এসএসসি।
দেখুন কীরকম কথা বলছেন। এই রকমই কথা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট এতদিন আশা করে আসছিলেন, শেষ পর্যন্ত উনি বলেছেন, তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনি যে বার্তাটি দিলেন, যিনি যে কথাটি দিলেন, সেটা যদি উনি অক্ষরে অক্ষরে পালন করেন তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। আমাদেরও অনুরোধ থাকবে যে আপনি যে নির্দেশ দিলেন বা যে বার্তাটি দিলেন, যে সুপ্রিম কোর্টে আপনি সেটা করে যদি দেখাতে পারেন বা যদি করেন, তাহলে তার দ্বারা অনেক ক্যান্ডিডেটই কিন্তু উপকৃত হতে পারবে। সিদ্ধার্থ এ কথা বলতেই একগুচ্ছ প্রশ্ন তুলেছেন সদ্য চাকরিহারা শিক্ষকেরা। তাদের অভিযোগ, কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন এসএসসি 5250 জন অযোগ্যের একটি তালিকা আদালতের কাছে জমা দিয়েছিল, কিন্তু হাইকোর্ট বারংবার বলা সত্ত্বেও যোগ্য ও অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা জমা দেয়নি। এমনকি বাকিদের মধ্যে কারা যোগ্য নিশ্চিতভাবে তার শংসাপত্র দেওয়াও সম্ভব নয় বলে জানিয়েছিলেন সিদ্ধার্থ। এখন তার এই ডিগবাজিতে ওই শিক্ষকদের প্রশ্ন, হাইকোর্টে এই স্পষ্ট বিভাজন জানাতে পারলে তো সম্ভবত 25,753 জনের পুরো প্যানেল বাতিলের কোনো প্রয়োজনই হতো না। এদিন মোদির ঘোষণার কিছুক্ষণের মধ্যে চাকরি খোয়ানো শিক্ষকদের একাংশের সঙ্গে বৈঠকের পরে সিদ্ধার্থ জানান, যোগ্য এবং অযোগ্যদের বিভাজন যে সম্ভব তা সুপ্রিম কোর্টকে তারা বলবেন। শিক্ষকদের একাংশের প্রশ্ন, পুরো বিষয়টি এত ধোঁয়াশা কেন বহাল রাখছে এসএসসি? সুপ্রিম কোর্টে কি সত্যি তারা যোগ্য এবং অযোগ্যদের, দেখুন একদম ডান দিকে রয়েছে, পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে পারবে, নাকি ফের কুমির ছানা দেখানোর মতো করে তুলে ধরা হবে সেই 5250 জনের তালিকায়? অর্থাৎ দেখুন এখনও কিন্তু ক্যান্ডিডেটেরা সিদ্ধার্থ মজুমদার অর্থাৎ মাননীয় চেয়ারম্যানের কথাকে কিন্তু ওনারা বিশ্বাস করতে পারছেন না। একইভাবে কিন্তু ক্রোধবশতই কিন্তু একটা প্রবাদ বাক্য বলে ফেলছেন যে কুমির ছানা দেখানোর মতোই কিন্তু তারা হয়তো আবারও 5250 জন অর্থাৎ 5250 জনের তালিকায় হয়তো সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরবে। চেয়ারম্যান কেন স্পষ্টভাবে বলছেন না যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা সুপ্রিম কোর্টে জমা দেবেন? এসএসসি যদি অযোগ্যদের তালিকা তৈরি করে জমা দিতে পারে, তাহলে যোগ্যদের তালিকা তৈরিতে অসুবিধে কোথায়? ওএমআর সিট অর্থাৎ উত্তরপত্র নষ্ট করে দেওয়ার পরে নতুন করে যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা কিসের ভিত্তিতে তৈরি হবে? ঘুরপাক খাচ্ছে সেই সকল প্রশ্ন। এদিন চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীদের অনেক কথাই হয়েছিল এবং সেসব ব্যাপারগুলো পরবর্তী পেজে রয়েছে। জাস্ট এই জায়গাটা আমরা আজকের এপিসোডে যেটা জানতে পারলাম যে সিদ্ধার্থ মজুমদার মাননীয় চেয়ারম্যান এসএসসি বোর্ডের, তিনি কিন্তু প্রস্তুত রয়েছেন এবং সেরকমই কিন্তু বার্তা দিচ্ছেন যে সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্যের আলাদা লিস্ট তারা উপস্থাপন করবেন। এবারে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় সেই দিকেই কিন্তু ওনারাও যেমন তাকিয়ে থাকবে, প্রত্যেকটা ক্যান্ডিডেটই তাকিয়ে থাকবে। তবে যেটাই উনি করুন না কেন, এই মুহূর্তে কোনো ক্যান্ডিডেটই কিন্তু ওনার কথার উপরে ভরসা রাখতে পারছেন না, কেননা বিগত দিনে যে সকল ব্যাপারগুলো ঘটে এসেছে সেই সকল ব্যাপারগুলো কিন্তু ওনার প্রতি বিশ্বাসহীনতার সৃষ্টি করছে। আগামী দিনে কি হয় সেটা আমরা লক্ষ্য রাখবো। খুব বেশি সময় আর নেই, সোমবারই হিয়ারিং রয়েছে। আসুক আগামী সোমবার সেই হিয়ারিংয়ে কী স্পষ্ট তথ্য আমরা পাই এবং তার থেকে আমরা বুঝতে পারবো বিচার ব্যবস্থা কোন দিকে এগোচ্ছে, রায়দানি বা কোন দিকে হতে পারে, কাদের সপক্ষে হতে পারে, সেটা কিন্তু আমরা পরিষ্কার একটা ধারণা পেতে পারবো। আজকের এপিসোডে আপাতত যে আপডেট এসেছিলো সেটাই আপনাদের দিলাম। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনদের সাথে শেয়ার করুন, যদি ভালো লাগে লাইক করতে পারেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন। যে কোনো ছোট বড় আপডেট কিন্তু আপনারা এই সময় পাবেন। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।